সবাই এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আচ্ছা। শোনা যাচ্ছে তো। জি জি। জি স্যার। নেটওয়ার্কটা চলে গেছিল। ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ, আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, বাট আসলো না সবাই। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি যে সবাই আসে কিনা ঠিক মতো। আসলো না, আমরা ঘুরে ফিরে 30 জন। আচ্ছা। আহ গতকালকে আমরা ক্লাস করেছিলাম হচ্ছে অ্যাডোবি ফটোশপের উপরে। অ্যাডোবি ফটোশপের বেশ কিছু বেসিক টুলস নিয়ে আলোচনা করেছিলাম। সবার কি সবকিছু মনে আছে? Okay, তাহলে আমরা জি নেক্সট। স্যার, ওই যে লেয়ার প্যানেল এগুলি হ্যাঁ, দেখাইছিলেন আর কি। লেয়ার প্যানেল নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? জি জি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা রেকর্ড চালু আছে। হুম, ঠিক আছে। আমাদের কালকের আলোচনা ছিল লেয়ার প্যানেলটা নিয়ে, তাই তো? আচ্ছা, লেয়ার প্যানেলের মধ্যে আহ, আমরা আলোচনা করেছিলাম একটা লেয়ারের মধ্যে আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? জি জি, স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের সুবিধা কি? স্মার্ট অবজেক্টের উপর যদি ডাবল ক্লিক করে আমি ছবিটা ছোট বড় করি, অথবা লেয়ার প্যানেলে ডাবল ক্লিক না করে যদি ছোট বড় করি, তাহলে আমার মূল ছবিটা আর কি নষ্ট হবে না, নষ্ট রেজুলেশন হবে। এগুলি আর কি। আচ্ছা, এবং স্মার্ট অবজেক্ট করলে ওই জি জি। লেয়ারের উপরে আমরা যদি কোনো ধরনের এডিট করি, সেই এডিটটা আমার হচ্ছে যে সোর্স ইমেজটা, ওইটাকে কোনোভাবেই নষ্ট করবে না। আমরা চাইলে সেটাকে আবার কি করতে পারি? ওই পুনরায় সোর্স ব্যবহার করতে পারি ইমেজটাকে আর কি ছবিটা। আমরা হচ্ছে পরিবর্তন করতে পারি, তাই না? আমরা কালকে জি দেখেছি। জি। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, তাই না? এই স্মার্ট অবজেক্ট থাকলে যেটা হয়, দেখেন, স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করলে কি আরেক নতুন প্যানেলে গিয়ে, নতুন একটা ডকুমেন্টে গিয়ে সেই ইমেজটা ওপেন হয়, তাই না? জি। যেমন এটার উপরে যদি আমরা এখন ইফেক্ট ইউজ করি, ধরেন এটার মধ্যে আমি ব্রাশ, ব্রাশটা আমরা ধরেন লেয়ার মার্কস। আচ্ছা, লেয়ার মার্কস নিয়ে আলোচনা করেছিলাম না গতকালকে, গত ক্লাসে? এই লেয়ার মার্কস। আচ্ছা, জি জি, লেয়ার মার্কস। লেয়ার মাস্কিং। লেয়ার মার্কস জি, নিয়ে আমরা লেয়ার আলোচনা মাস্কিং করেছিলাম। লেয়ার মার্কস এর কাজ কি? স্যার, মানে একটা ছবির উপর একটা ইফেক্ট দেওয়ার জন্য আর কি। একটা বা ছবি। ওই যে কোনো ইফেক্ট। না, ইফেক্ট না আসলে। লেয়ার মার্কস এর কাজ হচ্ছে, আমি এই যে লেয়ার মার্কসটা দেখেন, এই যে যে লেয়ারের উপরে আমি লেয়ার মার্কসটা, এই যে হোয়াইট যে বক্সটা, স্কোয়ার যে বক্স লেয়ার হলো, এই হোয়াইট স্কোয়ার বক্সটা যে লেয়ারের উপরে থাকবে, সেই লেয়ারে ইমেজ থাকুক, অবজেক্ট থাকুক, আর যাই থাকুক না কেন, ওই লেয়ারটাতে যে যে অবজেক্টটাই থাকবে, সেইটাকে আমরা আহ, সেটার কোনো একটা অংশকে আমরা হাইড করতে পারবো, এবং সেটাকে আবার আনহাইড করতে পারবো এই লেয়ার মার্কসের মাধ্যমে। যেমন আমি এই যে লেয়ার মার্কসটা অ্যাড করে দিছি, এটা হচ্ছে এই ইমেজের উপরে, তাই না? এই ইমেজের উপরে এই লেয়ার মার্কসটি অ্যাড করে দিছি। এখন যদি আমি ব্রাশ টুল দিয়ে, দেখেন, এই যে এটার উপরে ক্লিক করলাম, এই যে ব্রাশ টুল নিছি, ব্রাশ টুল নিয়ে আমি যদি এখন এটার উপরে ব্রাশ করি, হুম,
যে জায়গাটাতে ব্রাশ করবো সেই জায়গাটা মুছে যাবে। মুছে যাবে কেমন? দেখি আমরা এই যে আহ, নিচে আমরা হচ্ছে ওই লেয়ারের নিচের লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা, সেটা কিন্তু সাদা একটা আর্টবোর্ড আছে, তাই না? আমরা যদি এটাকে আই অফ করে দেই তাহলে দেখতে পাবো এই যে ইমেজটা, এই ইমেজটাতে কিন্তু এই জায়গাটা হাইট হয়ে গেছে, মানে এই জায়গাটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, তাই না? জি জি। ভ্যানিশ হয়ে গেছে, দেখি এই যে ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, ওই জায়গাটা হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে। আমরা এই যে ইমেজের এই অংশটাকে ভ্যানিশ করলাম, আমরা ভ্যানিশ করলাম কি দিয়ে? ব্রাশ টুল। লেয়ার দিয়ে, কালার ব্রাশ দিয়ে, টুল দিয়ে, টেম্পোরারি তাই না? ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে ব্রাশ জি। করে আমরা কিন্তু ভ্যানিশ করতেছি ওই জায়গাটাকে। আচ্ছা, যখন ভ্যানিশ করতেছি, এখন আমার ব্রাশের উপরে আমি এখন যখন একটা ব্রাশ আমরা অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ, দেখেন এইখানে লেয়ার মার্কসের যে বক্সটা আছে, হ্যাঁ, এই যে রেক্ট্যাঙ্গেল, এই যে লেয়ার মার্কসের যে থাম্বনেলটা আছে, সেই থাম্বনেলের উপরে দেখেন যেই জায়গা দিয়ে ব্রাশ করতেছি সেই জায়গা দিয়ে কিন্তু কালো অংশটা কি ড্র হচ্ছে এখানে, তাই না? বৃদ্ধি পাচ্ছে। তাই না, ওখানে আমরা দেখতে পাচ্ছি, জি। তাই তো? তার মানে যে দিক দিয়ে ব্রাশ করতেছি সেই দিক দিয়ে এই কালো কালো যে ইফেক্টটা সেটা অ্যাপ্লাই হচ্ছে, এবং কালোর মাধ্যমে আমরা এটাকে হাইড করে ফেলতেছি। আচ্ছা, কেন কালো হচ্ছে? দেখেন এখানে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারের দিকে তাকান। এটা হচ্ছে নিচের যে অংশটা মানে সাদাটা, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আর উপরে যেটা সেটা হচ্ছে ফরগ্রাউন্ড। দেখেন এই যে সেট ফরগ্রাউন্ড কালার, আর এটাকে বলতেছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। তার মানে এটা ব্যাকগ্রাউন্ড আর উপরেটা হচ্ছে ফরগ্রাউন্ড। তাহলে ফরগ্রাউন্ড কালারে আমার কি কালার আছে বলেন তো? কালার কালো স্যার, ব্ল্যাক। কালো কালার আছে। আচ্ছা, এই জন্যই কিন্তু লেয়ার মার্কসের বক্সের উপরে কালো কালার ড্র হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন এইটা যদি কালো হয়, কালো দিয়ে যদি এইটাকে হাইড করা যায়, তাহলে এইটাকে আবার আনহাইড করার জন্য আমরা কি করতে পারি? আবার এটাকে আর ওই সাদা কালারটা যদি দিয়ে দেই তাহলে সাদা হয়তো কালার আনহাইট দিয়ে হবে। করি। আচ্ছা, সাদা কালারটা আমি ফরগ্রাউন্ড সাদা কালারটা দিলাম, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এইবার যদি আমি ব্রাশ করে দেখেন কি হচ্ছে, স্যার আনহাইট হচ্ছে। আবার সেটা ফেরত আসতেছে, তাই না? জি। আবার সেটা ফেরত আসতেছে, এবং আবার লেয়ার মার্কসের যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলও কিন্তু দেখাচ্ছে আমার এখন কি কি ব্রাশ হচ্ছে, সাদা কালার ব্রাশ হচ্ছে, সাদা তাই না? হয়ে যাচ্ছে। সাদা হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি বুঝছেন এখন? জি, এই লেয়ার বুঝতে মার্কসের পারছি। কাজটা বুঝছেন? এই লেয়ার মার্কসটা, জি, বুঝতে লেয়ার পারছি। মার্কসটা যেই প্যানেলের উপরে থাকবে মানে যেই লেয়ারের উপরে থাকবে, সেই লেয়ারে যাই থাকুক না কেন সেটাই হাইট হবে এবং আনহাইট হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে। ধরেন আমি এটাকে হাইড করলাম, এই জায়গাটাকে আমি হাইড করলাম। এখন কথা হচ্ছে আমি এই ইমেজটার এই জায়গাটাকে হাইড করছি, আমি চাচ্ছি এই ইমেজটাকে চেঞ্জ করব, বাট এই হাইট জায়গাটা আমার এভাবেই থাকবে, কিন্তু ইমেজটা পরিবর্তন হবে। সেক্ষেত্রে কি করতে পারি? যেহেতু স্মার্ট অবজেক্ট আছে, আমরা এখন এইটা, এই যে এটা ইমেজের যে থাম্বনেলটা আছে সেটার উপরে যদি ডাবল ক্লিক করি, দেখেন ইমেজটা কিন্তু অন্য একটা একটা অন্য ডকুমেন্টে গিয়ে ওপেন হয়েছে, এবং এখানে ইমেজটা অক্ষত আছে, আছে কিনা? জি। এই এই ইমেজের উপরে কিন্তু কোনো প্রভাব পড়ে নাই। পড়ছে কোথায়? এইখানে, তাই না? বাট এটা কিন্তু আমি যখন ডাবল ক্লিক করলাম তখন কিন্তু এটা ইমেজটা ওপেন হয়ে গেল। আমি চাইলে এখন এই ইমেজটাকে রিপ্লেস করতে পারবো। হ্যাঁ, আমি যদি ধরেন এখন অন্য একটা ইমেজ নিয়ে এসে এখানে দিই, ধরেন ধরেন আমি এই ইমেজটা, আচ্ছা এই ইমেজটা না, একটা ইমেজ দিই। আচ্ছা, ধরেন এই ইমেজটা, আমরা এই ইমেজটাই দিলাম। এটাকে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এই জায়গায় দিলাম, এবং এইটাকে আমি দিলাম, দিয়ে আগেরটাকে আই অফ করে দিলাম, দিয়ে যেহেতু আমি ইমেজটা রিপ্লেস করলাম, তাই না, আমি আগের ছবিটাকে হাইড করে দিলাম অথবা আমি আগের ছবিটাকে ডিলিট করে দিলাম। এখন আমার যে ছবিটা আছে, যেহেতু ছবিটা চেঞ্জ করে ফেলছি, তাহলে আমার কি করতে হবে? এটাকে সেভ করতে হবে না? সেভ না করলে হবে? না, সেভ আচ্ছা, হবে। যেহেতু আমি ছবিটা চেঞ্জ করছি, আমি এখন কি করবো, এটাকে কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ করব। সেভ করলাম, দেখেন এখানে এসে ছবিটা চেঞ্জ হয়ে গেছে।
গেছে না? জি স্যার, কিন্তু ওই লেয়ার মাস্কিং যেটা হ্যাঁ, ওইটা লেয়ার আহ, মাস্কিং এর যে ইফেক্ট আছে। আমরা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু ওইখানে ওইভাবেই আছে, আছে না? জি স্যার। তার মানে এ থেকে বোঝা গেল যে স্মার্ট অবজেক্ট যদি আমরা করি, স্মার্ট অবজেক্ট যদি আমরা করে দেই, তাহলে কি হবে? আমরা যদি ওই ইমেজের উপরে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, তাহলে সেটা ওইভাবেই থাকবে, এবং আমরা চাইলে এটার উপরে ডাবল ক্লিক করে সেই ইমেজটাকে পরিবর্তন করে দিতে পারি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা একটা সুবিধা। আর একটা সুবিধা কি, এইটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারবো, বাট এটার কোয়ালিটি কখনোই লস করবে না। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের গতকালকের আলোচনা, যে স্মার্ট অবজেক্টের কি সুবিধা। তাহলে স্মার্ট অবজেক্ট গেল, এবং সেই সাথে আমরা হচ্ছে লেয়ার মার্কসের যে কাজটা সেটাকে আমরা বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, লেয়ার মার্কসটা আমরা বুঝছি। লেয়ার মার্কসটা স্যার, আসসালামু আলাইকুম স্যার, কালকের ক্লাসটা আমি অসুস্থতার কারণে করতে পারিনি। আজকে আরেকবার একটু রিপিট করতেন যদি। আমি গতকালকে ক্লাসটার ভিডিও রেকর্ড দিয়ে দিছি অলরেডি। হ্যাঁ, আপনারা কাইন্ডলি, এতগুলা তো আবার রিপিট করা সম্ভব না, তার মধ্যেও আমি রিপিট করতেছি, আপনারা শুনতে থাকেন। আমি কিন্তু রিপিট করতেছি অলরেডি। এগুলোই গতকালকে ক্লাসে ছিল। আমি তো গ্রুপেই নাই স্যার। গ্রুপে নাই কেন? এতদিন কই ছিলেন আপনি বলেন? স্যার, আমি শুরু থেকে কিছু ক্লাস মিস করছি, তো পরবর্তীতে গ্রুপে নাকি আর জায়গা নাই। না, এর জন্য তো আমি আলাদা গ্রুপ করে দিছি আরেকটা। আচ্ছা একদিন ঠিক লিংক আছে। চাইছিলাম, এখন পাইনি। আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট। দেখেন, একটা গ্রুপে লিংক দিছি, হ্যাঁ। চ্যাট বক্সে দেখেন একটা গ্রুপের লিংক দিছি, ওইটাতে ক্লিক করে আপনি অ্যাড হয়ে যান। জি অ্যাড হয়েছেন? স্যার। জি স্যার, অ্যাড হয়েছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে লেয়ার মার্কস বুঝে গেছি। তাহলে আমরা হচ্ছে এই টপিকগুলো, আমি যে টপিকগুলো জোর দিয়ে আলোচনা করতেছি সেই টপিকগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। যেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট নিয়ে কথা বলছি, স্মার্ট অবজেক্টটা ভালো করে মনে রাখবেন টপিকটা। এখন হচ্ছে লেয়ার মার্কস নিয়ে কথা বললাম। লেয়ার মার্কসটা আমরা কিভাবে অ্যাড করতে পারি একটা ইমেজের মধ্যে? কিভাবে অ্যাড করতে পারি বলেন তো? এই যে ইমেজটা, হ্যাঁ, এই যে লেয়ারটা, এই লেয়ারটার মধ্যে লেয়ার মার্কস কিভাবে অ্যাড করতে পারবো? প্লাস চিহ্নতে। এই যে দেখেন, এইখানে যে লেয়ার মার্কসের যে অপশনটা আছে, সেই লেয়ার মার্কসের অপশনটা, এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আপনি এই লেয়ার মার্কসের অপশনের উপরে ক্লিক করলেই এই লেয়ার মার্কসের প্যানেল থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। আবার আমরা চাইলে এই লেয়ার মার্কসের প্যানেলটাকে টেনে নিয়ে এসে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এটা গেল, লেয়ার মার্কস আমরা আলোচনা করলাম। এখন এইখানে দেখেন, এখানে তো এগুলো আমরা গতকালকে আলোচনা করেছিলাম, ডিলিট, তারপর নতুন লেয়ার ক্রিয়েট করা, গ্রুপ করা,
এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, নিউ অ্যাডজাস্টমেন্ট ফিল, আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এগুলো নিয়ে আমরা গতকালকে মোটামুটি একটু আলোচনা করেছিলাম, তাই না? আর এখানে হচ্ছে আজকে আলোচনা করলাম লেয়ার মার্কস নিয়ে। এখানে দেখেন আরেকটা অপশন আছে, এফএক্স ফাংশন। হ্যাঁ, এইটা হচ্ছে ব্লেন্ডিং অপশন বা লেয়ার স্টাইল। হ্যাঁ, এই যে এইখানে আমরা যদি ব্লেন্ডিং অপশনে যাই, এই যে এই ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এখানে অনেক কিছু আছে, আমরা এটা নিয়ে একদিন আলাদা আলোচনা করব, আজকে আলোচনা করব না আমি, আলোচনা করব পরে। তো এইখানে আরেকটা অপশন থাকলো, এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে, বা লেয়ার স্টাইল। এটা আমি নেক্সট অন্য ক্লাসে আলোচনা করবো, আপাতত শুধু এখানে বলে দিলাম যে এখানে আপনার কাছে অনেক কিছুই পাবো। আর এখানে যেহেতু অনেক অপশন আছে, অনেক কিছু আছে, স্ট্রোক আছে, ড্রপ শ্যাডো আছে, অনেক কিছু আছে। দেখেন এই প্রত্যেকটা অপশন নিয়ে আমরা একদিন ডিটেলস আলোচনা করবো, নেক্সট ক্লাস হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই লেয়ার প্যানেলের মধ্যে আমরা এখানে মোটামুটি সব জানলাম। এখানে লেয়ার মার্কস জানলাম, স্মার্ট অবজেক্ট জানলাম, তারপরে হচ্ছে এই যে স্মার্ট অবজেক্ট করা আছে, এটাকে আমরা রাস্টারাইজ করবো কিভাবে বলেন তো? স্যার রাইট ক্লিক করে। গুড, ওই লেয়ারের উপরে রাইট ক্লিক করলে আমরা অপশন পাবো রাস্টারাইজ লেয়ার, তাই না? করে দিলে এটা রাস্টারাইজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার গতকালকে আমরা ক্লিপিং মার্কস নিয়ে কথা বলেছিলাম। জি স্যার। জি স্যার। ক্লিপিং মার্কসটা কিভাবে কাজ করে? ক্লিপিং মার্কসের কাজ কি? স্যার ক্লিপিং একটি মাস্কে কোনো ইফেক্ট ইউজ করলে সেটা নিচের লেয়ারে অ্যাপ্লাই হয়। গুড। ক্লিপিং মার্কস হচ্ছে আমরা যদি কোনো লেয়ারের উপরে, স্পেসিফিক কোনো লেয়ারের উপরে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, সেই ইফেক্টের যে লেয়ারটা তৈরি হবে সেটাকে ক্লিপিং করে দিলে তার নিচের লেয়ার অ্যাপ্লাই হবে, তাই না? যদি তার নিচে অনেকগুলো একাধিক লেয়ার থাকে, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক একটা লেয়ারের উপরে আমরা ক্লিপিং করে দিলে সেই ইফেক্টটা শুধুমাত্র তার নিচের লেয়ারে ইনক্লুড হবে, বাকি সব লেয়ারে ইনক্লুড হবে না, তাই না? ওকে, গুড। তাহলে আমরা হচ্ছে ক্লিপিং মার্কস দেখলাম, লেয়ার মার্কস দেখলাম, স্মার্ট অবজেক্ট বুঝলাম। এইখানে লেয়ার প্যানেলের মধ্যে নিচে যে ফাংশনগুলো আছে, নিচে যে অপশনগুলো আছে, সবগুলো সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেছে। এখানে লক নিয়েও কথা হয়েছে, গত ক্লাসে আমাদের হচ্ছে লক নিয়েও আলোচনা হয়েছে, ট্রান্সপারেন্সি লক থেকে শুরু করে ব্রাশ লক, এখানে মুভ টুলের মানে পজিশন লক, তারপরে এখানে হচ্ছে জেনারেল যে লক আছে সেই লক, তাই না? এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আর এখানে আর কিছু অপশন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অপাসিটি, একটা আছে ফিল। কেউ বলতে পারবেন অপাসিটি কি আর ফিল কি? স্যার লেয়ারের অপাসিটি কমাইলে এটা মানে হালকা ট্রান্সপারেন্ট হয়ে যায় একদম জিরো থাকলে, আস্তে আর আস্তে করে ট্রান্সপারেন্ট কিন্তু হয়ে যায়। ফিলটা আর বুঝি ফিল, না। ফিলটা বোঝেন না? জি স্যার বুঝি না। আচ্ছা, ফিলটা হচ্ছে কোনো একটা অবজেক্টের, আমরা জানি যে যেমন ভেক্টর শেপের মধ্যে ফিল আর স্ট্রোক ছিল না? জি স্যার। এখানে ওইটাই। দেখেন, ধরেন আমি এটা একটা অবজেক্ট তৈরি করলাম, শেপ তৈরি করলাম আমি। আচ্ছা, এখানে ফিল্ডটা নান করা আছে, আমরা এখানে ফিল্ডটা যদি অন করে দেই, হ্যাঁ, এই দেখেন, আমরা যখন এখান থেকে শেপ টুল ইউজ করে যখন কোনো শেপ ড্র করব, শেপ ড্র করলে কিন্তু কন্ট্রোল প্যানেলের দিকে যদি আমরা তাকাই, এখানে কিন্তু ফিল এবং স্ট্রোক আছে। আমরা আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেয়েছিলাম এইখানে থাকতো ফিল আর স্ট্রোক, তাই না? এখানে ফিলার স্ট্রোক থাকতো, বাট এখানে এখন ফিলার স্ট্রোক নাই, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। বাট কোন একটা শেপ যদি আমরা ড্র করি, জি সেইটার ফিল আর স্ট্রোক থাকবে হচ্ছে কন্ট্রোল প্যানেলে। হ্যাঁ, আপনারা কন্ট্রোল প্যানেলে তাকালে পাবেন এই যে ফিল
আর এটা হচ্ছে স্ট্রোক। ঠিক আছে, এটা হচ্ছে ফিল আর এটা হচ্ছে স্ট্রোক। আচ্ছা, এখন এই যে এই অবজেক্টটার আমি যদি এখান থেকে এই দেখেন কি করলাম, ফিল্ডটাকে আমি অফ করে দিলাম, আর স্ট্রোকটা যেখানে এখানে একটু 1 পিটিএস আমি স্ট্রোকটা বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন, খেয়াল করেন, আমি ফিল্ডটা জিরো করে দিছি, দিছি না? এই যে ফিল্ড জিরো করে দিছি, ফিল্ডটা যদি বাড়াই দেই এই যে ফিল্ডটা আসতেছে, দেখছেন? জি স্যার। এইটাই হচ্ছে ফিল। আর এইটা যদি করি তাহলে কি হবে বলেন তো? স্ট্রোক সহ ট্রান্সপারেন্ট হবে, দেখেন হচ্ছে না? জি। তার মানে অপাসিটি হচ্ছে পুরো অবজেক্টের অপাসিটি, আর ফিল হচ্ছে ওই অবজেক্টের ফিল যেটা, সেই ফিলটা শুধুমাত্র ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হবে, বাট স্ট্রোক থাকলে সেই স্ট্রোকটা থেকে যাবে। ক্লিয়ার? জি স্যার, শেপের ক্ষেত্রে এটা, আর হচ্ছে যদি আমি কোনো ইমেজের উপর অথবা টেক্সটের উপর যদি এই ফিল্ডটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে। হ্যাঁ, যদি টেক্সট বা ইমেজের উপর অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ওই ইমেজটাই ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমরা যদি দেখি, ধরেন এটা গেল, আমরা এইটাকে ফিল, এই দেখেন, দেখছেন পুরো ইমেজ, পুরো ইমেজটাকে সে ফিল চিন্তা করবে। ক্লিয়ার? জি স্যার। যেহেতু ওই ইমেজের মধ্যে স্ট্রোক নাই আলাদা করে, সেহেতু সে কি করবে, পুরো ইমেজটাকেই ফিল হিসেবে চিন্তা করবে, যার কারণে সে সেটাকে ট্রান্সপারেন্ট করে ফেলবে পুরোটাকেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ফিল আর ট্রান্সপারেন্সি বুঝছি আমরা আজকে। জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে থাকলো হচ্ছে, এখন এইখানে আর একটা অপশন থাকলো। উপরের অপশনগুলোর প্রয়োজন তেমন একটা নাই, এখানে ইফেক্ট, মুড, অ্যাট্রিবিউট, এগুলো বাদ। এইখানে দেখেন আর একটা অপশন আছে, যেটা আমরা, এই যে ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশনটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোথায় পেতাম বলেন তো? কোথায় থাকতো এটা? কালার ব্লেন্ডিংটা, এটা কিন্তু কালারের ব্লেন্ডিং, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেয়েছিলাম এগুলা। জি স্যার, ব্লেন্ডিং অপশন পেয়েছিলাম স্যার, উইন্ডো মনে আছে থেকে কোথায় পাওয়া পেয়েছিলাম? যেত। ট্রান্সপারেন্সিতে পাইতাম আমরা, ট্রান্সপারেন্সি যেটা দিয়ে আমরা ওই জি ম্যাক, স্যার, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এখান থেকে ব্লেন্ডিং হ্যাঁ মোড। ট্রান্সপারেন্সিতে আমরা পেতাম, ট্রান্সপারেন্সিতে আমরা যেটা দিয়ে ম্যাক মাস্ক করতাম না, সেই ট্রান্সপারেন্সিতে কিন্তু আমরা এই ব্লেন্ডিং মানে কালার ব্লেন্ডিং এর অপশনটা পেতাম। মাল্টিপ্লে, ডার্কেন, তারপরে হচ্ছে কালার বার্ন, এগুলো করে দিতাম। তো এইখানে এই অপশনগুলো আছে, আমরা কিন্তু কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে আমরা যদি এই নর্মাল থেকে যদি অন্যগুলা মুডে দেই, সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে চেঞ্জ আসে, আমরা এই চেঞ্জগুলোও পাবো। আমরা কাজ করতে গিয়ে এই জিনিসগুলো আমাদের ব্যবহার হবে। আমি আপাতত শুধু দেখাই দিলাম যে এখানে ব্লেন্ডিং, কালার ব্লেন্ডিং এর অপশনটা এখানে আছে, এখান থেকে আমরা চাইলে ইউজ করব। ঠিক আছে, কালার ব্লেন্ড করার জন্য। যেমন এই যে যদি শেপ এখানে, ধরেন একটা শেপ ইউজ করলাম, এটা একটা কপি করলাম, এটা মাল্টিপ্লাই করে দিলাম, এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, এই যে দেখছেন, এটা হবে। বুঝছেন কি কি হচ্ছে? এটা যদি মাল্টিপ্লাই করে না দিতাম, নর্মাল করে দিতাম, তাহলে কিন্তু এটা এই কাজটা করতো না। এটাই হচ্ছে এখান থেকে করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে হচ্ছে মোটামুটি আমরা এগুলো বুঝে গেলাম। এরপর আমরা তাহলে আজকে এই পাশে টুল নিয়ে একটু আলোচনা করি, টুলস গুলো নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। মোটামুটি আমরা সবগুলা টুলস নিয়ে আজকে আলোচনা করব না, কারণ সবগুলা টুলস নিয়ে মানে বেসিকের মধ্যে যেগুলো পড়ে, বেসিক, বিশেষ করে বেসিকের মধ্যে সিলেকশনটা পড়ে, হ্যাঁ। আমরা হচ্ছে কোনো একটা ইমেজের কোনো একটা অংশকে সিলেকশন কিভাবে করব, সেই সিলেকশনটা আমরা হচ্ছে দেখব। যেমন মুভ টুল, আমরা জানি যে মুভ টুল দিয়ে হচ্ছে
মুভ টুলটা সিলেকশন করে আমি হচ্ছে কোনো একটা অবজেক্টকে মুভ করতে পারি, এটা আমরা জানি। বাট এইখানে দেখেন মুভের পরে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে, ইলিপ্টিক্যাল মার্কি টুল, আর হচ্ছে সিঙ্গেল র, সিঙ্গেল কলাম। হ্যাঁ, এখানে সিঙ্গেল র, সিঙ্গেল কলাম বলতে দেখেন সিঙ্গেল র হচ্ছে, আমরা যদি জুম করি, এই দেখেন একটা ইমেজ তো মূলত স্কোয়ার পিক্সেল দিয়ে তৈরি হয় আমরা জানি, তাই না? এখানে এই সিলেকশন হয়েছে, খেয়াল করেন পুরো ইমেজের মধ্যে দেখেন জি স্যার। এক সারির পিক্সেল সিলেকশন হয়েছে না? জি স্যার। এইটাই হচ্ছে সিঙ্গেল র। আর সিঙ্গেল কলাম হলে কি হবে? এই যে লম্বালম্বি এক পিক্সেল সিলেকশন করবে, তাই না? জি। এটাই আমরা চাইলে এখন এটাকে ডিলিট করে দিতে পারি, এই বুঝছি, এই জি যে স্যার। এরকম। আচ্ছা, এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে, রেক্টেঙ্গুলার মার্কি টুলের কাজ হচ্ছে সিলেকশন তৈরি করা। এটা সিলেকশন টুল, এই যে মার্কি টুল, দেখেন সিলেকশন তৈরি করা। কি করলো? এই লেয়ারের এই ইমেজের এই অংশটাকে সিলেকশন করলো। আমরা এখন এই অংশটাকে চাইলে, কালকে আমি এটা নিয়ে কথা বলেছিলাম, এটাকে চাইলে আমি এখন থেকে ডিলিট করে দিতে পারি। দেখেন আমার ওই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আবার আমরা চাইলে কি করতে পারি? ধরেন ডিলিট না করে আমরা চাইলে এটার উপরে কালার অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? ধরেন আমি এখন এটার মধ্যে কালার অ্যাপ্লাই করব। এই ব্রাশ নিলাম, নিয়ে আমি এটাতে কালার দিচ্ছি, এই যে কালার ব্রাশ করতেছি, এই কালার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, আবার কি করতে পারি? আমি এই যে স্ট্রোকটা হয়েছে, স্ট্রোক আমি এটাকে ধরেন ক্রন স্ট্যাম্প টুল নিলাম, বড় করে দিলাম, দিয়ে আমি এটার উপরে এডিট করতে পারতেছি, আমি এডিট করতে পারতেছি। বাট আমি যদি ব্রাশ করি অন্য কোথাও কাজ করবে না, শুধুমাত্র এই বক্সের ভিতরেই কাজ করবে, দেখেন, তাই না? আমি অন্য কোথাও ব্রাশ করলেও কিন্তু কাজ করতেছে না, বাট আমি যখন বক্সের ভিতরে যাচ্ছি সেখানে কিন্তু কাজ করতেছে, হচ্ছে না? জি স্যার। বুঝছি। তার মানে কি, এই সিলেকশন হচ্ছে সে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে আপনি এই যে জায়গাটা সিলেক্ট করলেন, আপনি চাইলে এখন এই সিলেক্টেড জায়গার ভিতরে যা খুশি তাই করতে পারেন। আপনি এই সিলেক্টেড এরিয়ার ভিতরে যা খুশি তাই করতে পারেন, আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন, আপনি এডিট করতে পারেন, আপনি আপনি হচ্ছে মানে যা খুশি আপনার যা মন চায় আপনি এটার ভিতরে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন শেষ। ধরেন এটা নিয়ে এখন দেখেন আমি, আচ্ছা, ওই লেয়ারের নাম পরিবর্তন তো কালকে আমরা দেখছি, এটার নাম পরিবর্তন করা যায়, তাই না? জি, যে কোনো লেয়ারের নাম same। আচ্ছা, এখন এখানে এটা গেল হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, মানে সিলেকশন তৈরি করা। এখানে আরেকটা আছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। ইলিপ্টিক্যাল মার্কি টুলের কাজ হচ্ছে জাস্ট একই জিনিস। এটা হচ্ছে ওটা ছিল হচ্ছে আপনার স্কোয়ার শেপ বা চতুর্ভুজ টাইপের সিলেকশন, আর এটা হচ্ছে রাউন্ড রাউন্ড টাইপের সিলেকশন। এই যে একই কাজ, আমরা এখন এটার ভিতরে যা খুশি তাই করতে পারি। ওকে। আচ্ছা, এখন আমি ধরেন এই যে ইলেকট্রিক্যাল মার্কি টুলটা অ্যাপ্লাই করলাম, আমি ধরেন এই যে সিলেকশনটা করলাম, আমি এখন চাচ্ছি এটা এই সিলেকশনটাকে বাদ দিব, মানে সিলেকশনটাকে বন্ধ করব। কিভাবে বন্ধ করব বলেন তো? স্যার ডিসিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি কন্ট্রোল অথবা ডি। কন্ট্রোল ডি। স্যার কন্ট্রোল ডি। Good, good. তাহলে আমরা হচ্ছে কন্ট্রোল ডি করবো, তাই না?
ওকে, কন্ট্রোল ডি। গুড। এই তো আমরা জানি সবকিছু। তাহলে আমরা এটা পাইলাম এখানে এখন তাহলে এই টুলের কাজ হচ্ছে এইটাই, সিলেকশন তৈরি করা। এইখানে আর একটা টুল আছে যেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল আছে, পলিগনাল ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে। তাহলে ল্যাসো টুলের কাজ আমরা ল্যাসো টুল দেখছিলাম না ইয়াতে, মনে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ফ্রি হ্যান্ড সিলেকশন। ঠিক জি এইখানেও স্যার, জি স্যার। একইভাবে এটা ফ্রি হ্যান্ড সিলেকশন করে, এই যে, এই যে, তাই না? এই যে। যদি একাধিক জায়গা সিলেকশন করতে চান সেক্ষেত্রে শিফট ধরতে হবে, শিফট ধরলে প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্ন আসলে আপনি একাধিক জায়গা সিলেকশন করতে পারবেন। আর যদি আপনি কোন একটা সিলেকশন ছেড়ে দিতে চান সেক্ষেত্রে কি চাপবেন বলেন? অল্টা। এই অল্টা বাটন চাপলেই আপনার মাউস পয়েন্টে মাইনাস চিহ্ন আসবে, তখন আপনি যদি ড্র করেন তাহলে এই সিলেকশনটা মাইনাস হয়ে যাবে, ছেড়ে দিবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। জি শিফট ধরে আমরা একাধিক জায়গা সিলেকশন করতে পারি, আবার অল্টা ধরে একাধিক জায়গা সিলেকশন আমরা অফ করতে পারি। ওকে, এগুলোই কিন্তু বেসিক। হ্যাঁ, ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। ওকে, এখানে ল্যাসো টুল গেল। এখানে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল হচ্ছে আহ, আপনার এই তো, আপনি যে ক্লিক করে করে এভাবে সিলেকশন তৈরি করতে পারবেন, এই আর কি। এভাবে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে ক্লিক হয়ে একটা সিলেকশন তৈরি হবে, এই। আর ম্যাগনেটিক যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটের মতো কাজ করবে। এই যে ক্লিক করলেন, এই যে যেদিক দিয়ে যাবেন সে হচ্ছে আনুমানিক করে একটা সিলেকশন তৈরি করবে, অনুমান করে, এই যে এভাবে সিলেকশন তৈরি করবে। এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম। সে মানে আন্দাজ করবে, সে এটা এআই এর মতো কাজ করতেছে। সে আন্দাজ করে বোতলটাকে সিলেকশন তৈরি করবে এরকম। যদি এটাতে সিলেকশন করি, ধরেন এটা, এই যে এরকম। তাহলে এটা সিলেকশন, এটাও সিলেকশন। এখানে আর একটা টুল আছে ম্যাজিক টুল। আমরা জানি ম্যাজিক টুলের কাজ, এখানে ম্যাজিক আছে, এখানে অবজেক্ট সিলেকশন আছে, কুইক সিলেকশন আছে। কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে আহ, দ্রুত সিলেকশন করা আর কি। আমরা যদি দেখি, ধরেন আমরা বোতলটা সিলেক্ট করব, তাহলে বোতলটার উপরে এমনি করে, এই যে এমনি করে আমরা হচ্ছে ড্র করলাম, বোতলটা সিলেকশন হয়ে গেল। এইটা হচ্ছে কুইক সিলেকশন। আমরা ধরেন এটাকে সিলেক্ট করব, এই যে কুইক সিলেকশন। এটাকে সিলেক্ট করব, এই যে কুইক সিলেকশন। এটা সিলেক্ট করব, এই যে কুইক সিলেকশন। বুঝছি? তাকে শুধু চিনিয়ে দিচ্ছি, সে কি করতেছে, ওইটাকে সিলেকশন করতেছে অটোমেটিক। এটা হচ্ছে কুইক সিলেকশন। আবার এখানে এই যে অবজেক্ট সিলেকশন যেটা আছে, সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, ধরেন অবজেক্ট সিলেকশন টুলটা আমি সিলেক্ট করলাম, করে আমি এটাকে এই জায়গাটাকে ড্র করে দিলাম যে তুমি এইখানের অবজেক্টটা সিলেকশন করো। দেখেন, হুম, এটা একটু সময় লাগে। ওই সিলেকশন করলো না। আচ্ছা, ব্লার সিরিজের জন্য মনে হয়। আমরা আবার দেখি, ধরেন আমরা এখান থেকে এটা সিলেকশন করব। দেখেন সিলেকশন করছে না? জি স্যার। তার মানে সে এখানে বোতলটাকে, আমি তাকে এখানে এই জায়গাটাকে সিলেক্ট করে দিলাম, সে বোতলটাকে ধরে নিল যে এইটাই হচ্ছে মেইন অবজেক্ট, তাই না? হুম। যেহেতু এই অবজেক্টটা আমার সবার উপরে আছে, সেহেতু সে চিন্তা করলো যে এটাই মেইন অবজেক্ট, এই জন্য সে কি করলো, শুধুমাত্র অবজেক্টটাকে সিলেকশন করে নিল। আমি যদি এই জায়গাটা চিনিয়ে দিই, দেখি কি করে। এই যে সে এইটাকে সিলেকশন করার চেষ্টা করছে, যেহেতু ওই যে ব্লার ছিল তো, ও আসলে ঠিক মতো ক্যাচ করতে পারতেছে না। এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটা কুইক সিলেকশন, আর এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে এই যে ম্যাজিকের মতো, ওই যে একই কালারের একাধিক অবজেক্ট বা একাধিক, এখানে তো একাধিক অবজেক্ট হবে না, এখানে হচ্ছে একাধিক পিক্সেল সে সিলেকশন করবে, একই কালারের একাধিক পিক্সেল সিলেকশন করবে।
এটা টলারেন্সটা কমানো বাড়ানো যায়, এই যে টলারেন্স আছে, এই টলারেন্সের রেঞ্জটা যদি আমি এখানে কমাই দিই, 50 করে দিলাম। এবারে যদি আমি এটাকে সিলেকশন করি, এই যে টলারেন্সটা কমাই দিলাম, সে কম জায়গা সিলেকশন করতে পারবে। আবার ধরেন এটা যদি আমি এখানে 20 করে দিই, এই দেখেন, এই যে, এই। তার মানে সিমিলার কালারের, মানে কম সংখ্যক পিক্সেল সে কিন্তু ধরতে পারতেছে, ডার্ক এবং লাইটটাকে বাদ দিচ্ছে, এই আর কি। টলারেন্সটা কম কম বেশি করে দিলে আমরা ম্যাজিক টুল দেখছিলাম না ইলাস্ট্রেটরে, টলারেন্স কম বেশি করে দিলে সে হচ্ছে বেশি কালার ধরতে পারে, একই কালারের অনেকগুলো অবজেক্ট, অনেকগুলা সে ধরতে পারে, আবার কমাই দিলে একটা কালার ধরে, এরকম তাই না? ঠিক জি এখানে ওই স্যার। একই কাজ করে। তাহলে এটা গেল হচ্ছে আমার সিলেকশন টুল, এখানে হচ্ছে এই তিনটাও সিলেকশন টুল, এখানে এই তিনটে সিলেকশন টুল, এবং এইখানে এই সবগুলো সিলেকশন টুল। তাহলে সিলেকশন টুলের কাজ হচ্ছে এগুলা সিলেকশন তৈরি করা। আচ্ছা, এখন এইখানে দেখেন আর একটা টুল আছে ক্রপ টুল। ক্রপ টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ আছে, সাইলেন্স আছে, স্লাইস টুল আর আছে স্লাইস সিলেক্ট টুল। এখান থেকে ক্রপ টুল আর পার্সপেক্টিভ টুলটা একটু দেখি আমরা। ক্রপ টুল যেটা আছে সেটা হচ্ছে মূলত আমার আর্টবোর্ডটাকে আমি ছোট বড় করতে পারবো, এই যে এইভাবে করে ইন্টার দিলেই এটা ছোট হয়ে যাবে। ধরেন এই, এটা দিলাম, ইন্টার দিলাম, ছোট হয়ে গেল। হ্যাঁ, এটা করতে পারবো। আবার এই যে পার্সপেক্টিভ যে টুলটা আছে সেই টুলটা দিয়ে আমরা হচ্ছে কোনো বাঁকা ছবি আমি যদি দেখি, ধরেন এই যে ছবিটা নিয়ে আসলাম, এখন বিজনেস কার্ডটা কি ল্যান্ড মানে সেটা হচ্ছে কোন একটা অবজেক্টের উপরে শোয়ানো আছে, তাই না? আমি যদি এটাকে সোজা করতে চাই সেক্ষেত্রে পার্সপেক্টিভটা ব্যবহার করবো, এই পার্সপেক্টিভ ক্রপ নিলাম, এই যে দিলাম, ইন্টার দিলাম, এই দেখছেন সোজা হয়ে গেল না? জি স্যার। এইটাই হচ্ছে পার্সপেক্টিভ টুলের কাজ, এছাড়া আর কোনো কাজ নাই। আর ক্রপ টুল যেটা সেটা তো আপনি ছোট বড় করতে পারবেন, এই আর কি। তাহলে এটা হচ্ছে ইমেজ আমরা ক্রপ করতে পারতেছি, তাই না? একটা ছবিকে ছোট, এই ছবিটা কি ছোট হচ্ছে? আমরা ছবিটাকে ছোট করতেছি বাট কেটে ফেলে দিচ্ছি, তাই না? জি জি স্যার। আচ্ছা, তাহলে এই ইমেজটাকে আমি চাচ্ছি কেটে না ফেলেই এটাকে ছোট করব, এটার সাইজ ছোট করব, কিন্তু কেটে ফেলবো না। মানে আমরা যদি ক্রপ টুল দিয়ে করি সেক্ষেত্রে তো আমার কি হচ্ছে, এটাকে এর বাদ পড়ে যাচ্ছে, তাই না? যদি ছোট করি এভাবে তাহলে কিন্তু আমার অবজেক্ট গুলো বাদ পড়ে যাচ্ছে, এরকম দেখেন, তাই না? বাট আমি চাচ্ছি এটা কোনো কিছু বাদ পড়বে না, বাট ইমেজের সাইজটাকে ছোট করব, রেশিওটা ছোট করে দিব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এই যে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, এই দেখেন এই ইমেজ সাইজে এসে এখানে এই যে 1038 বাই 1026 হাইট ওয়াইড আছে, এটা 72 রেজুলেশন আছে, আমরা চাইলে এখন এটাকে রেজুলেশনটা 72 আছে, আমরা চাইলে এটাকে 300 করে দিতে পারি। এই যে 300 করে দিলাম, দিয়ে ওকে দিলাম। হুম, এই ইমেজটা এখন বড় হয়ে গেল, এটার সাইজ এখন অনেক বড়। আমরা যদি এই যে ইমেজ সাইজে গেলাম, দেখেন এখানে 4300 বাই 4200 হয়ে গেছে। আমরা যদি এখানে কমাই দিই,
ধরেন 1000, 1000 দিলাম। আর এটা লিঙ্ক করে দিব, তাহলে ওই রেশিও অনুযায়ী সে কমে যাবে। কারণ এখানে 1000, এই যে 999, এটা এখন ছোট হয়ে যাবে। এই যে ছোট হয়ে গেল, তাই না? ছোট হয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা ইমেজকে রিসাইজ করতে পারি, ছোট বড় করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে রিসাইজ। আর ক্রপ টুল দিয়ে যদি করি সেটা হচ্ছে ক্রপিং বা কেটে ফেলা। ক্লিয়ার? জি স্যার। ওকে। দেখেন, আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই অবজেক্টটাকে ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমি এই যে সিলেক্ট করলাম, এই অপশন জায়গাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফিল, ফিলে এসে এখানে কন্টেন্ট আওয়ার থাকবে, এই কন্টেন্ট আওয়ার দিয়ে আমি ওকে করে দিলাম। কি ঘটলো? স্যার রিমুভ হয়ে গেছে অবজেক্টটা। ওই অবজেক্টটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, বাট এখানে কি বোঝা যাচ্ছে যে আমি এখানে ওই অবজেক্টটাকে এখান থেকে রিমুভ করে ফেলছি? কেউ না দেখলে বুঝতে পারবে? এটাকে বলে কন্টেন্ট আওয়ার ফিল। দেখেন, কেউ বুঝতে পারবে যে এখানে একটা অবজেক্ট ছিল? না না স্যার। স্যার। কেউ বুঝতে পারবে না। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, তাহলে তাহলে আমরা বুঝছি এই কন্টেন্ট আওয়ার ফিল্ডটা বুঝছি। জি স্যার। আচ্ছা, এইভাবে আমরা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো অবজেক্টকে, একটা ইমেজ থেকে কোনো একটা অংশকে আমরা চাইলে এইভাবে অনাকাঙ্ক্ষিত কোনো যদি অবজেক্ট সেখানে অবস্থান করে, সেটাকে আমরা চাইলে এভাবেই ভ্যানিশ করতে পারি। হ্যাঁ, রিমুভ করে ফেলতে পারি। পরিষ্কার হয়ে গেল, তাই না? এগুলাই কিন্তু বেসিক। হ্যাঁ, এগুলা পারলে অনেক কিছু এডিট করতে পারবে। দেখেন, পরিষ্কার হয়ে যাচ্ছে না ধীরে ধীরে? দেখি এটা হয় কিনা। হম, বুঝছি, এখানে কিছু দাগ আসছে। এই তো। তাহলে এখানে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেকশন করি এই জায়গাটা। হয়েছে না? কেউ যদি আগের ছবিটা না দেখে, না এখন আছে, কেউ যদি আগের ছবিটা না দেখে তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমরা এটা এডিট করছি। জি স্যার। আচ্ছা, আমরা আর একটা কাজ করি, তাহলে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এই জায়গাটাকে ঠিক করে দিই। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ জানেন? জি স্যার।
ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে আমরা আমরা হচ্ছে ইমেজের কোনো একটা অংশের পিক্সেল গুলাকে কপি করে আর একটা অংশে পেস্ট করতে পারবো। কিভাবে? ধরেন কপি করব কিভাবে? কোন একটা অংশকে কপি করার জন্য আমরা অল্টা বাটন ক্লিক করতে হবে, অল্টা বাটন ক্লিক করে মাউস দিয়ে ওই জায়গাটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই সোর্সটা কপি হবে, হইলে আমি আরেকটা জায়গায় পেস্ট করতে পারবো এইভাবে, এই যে ব্রাশ করে। এবং আমার প্লাস চিহ্ন দেখেন, প্লাস চিহ্নটা যে জায়গা থাকবে সেই জায়গাটা কপি হবে, আর যে জায়গায় আমি ব্রাশ করতেছি সেই জায়গাটাতে পেস্ট হবে, তাই না? জি স্যার। এই যে, বুঝছি। জি এটা স্যার, হচ্ছে ক্লোন বুঝতে স্ট্যাম্প পারছি। টুলের কাজ। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে ইমেজের কোনো একটা অংশকে কপি করে আর একটা অংশে পেস্ট করা। শেষ, এর বাইরে আর কোনো কথা নেই। আচ্ছা, তাহলে মোটামুটি এইগুলোই বেসিক। এখন হচ্ছে আমরা যখন প্রজেক্ট পারফর্ম করব, প্রত্যেকটা এই টুলগুলা চলে আসবে, একটা একটা করে টুলস গুলা চলে আসবে, এবং ওই টুলগুলা আমরা যখন যে টুলটা আসবে কাজ করতে গিয়ে পাবো, সেই টুলটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে? এগুলোই মোটামুটি বেসিক। মানে বেসিক বলতে সিলেকশন টুলটাই হচ্ছে মেইন বেসিক। আমরা বিভিন্ন ভাবে সিলেকশন তৈরি করতে পারি, এটা হচ্ছে মেইন জিনিস। ওকে। আচ্ছা, এখানে তো আমরা শেপ টুলটা দেখলাম। শেপ টুল দিয়ে আমরা অনেকগুলো শেপ দেখি, কয়টা শেপ আছে এখানে? এই তো রেক্টেঙ্গেল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, লাইন, তাই না? এইগুলা মোটামুটি আমরা ইলাস্ট্রেটরে দেখছি, তাই না? জি এই স্যার। শেপগুলা। এবং এখানে আরেকটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে কাস্টম শেপ টুল। আচ্ছা, এই কাস্টম শেপ টুলের মধ্যে বিভিন্ন ধরনের শেপ এখানে আছে। যেমন এখানে আমি যেটা ড্র করলাম সেটা একটা গাছের মতো, তাই না? জি দেখেন অটো সিলেক্ট। এই অটো সিলেক্টের কাজ হচ্ছে আমি মাউস দিয়ে যেখানে ক্লিক করব সেই অবজেক্টটা সিলেক্ট হবে। হ্যাঁ, আর অটো সিলেক্টটা যদি তুলে দেই, আমার এইখানে যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটা আমি ধরতে পারবো, অন্য লেয়ারগুলো ধরতে পারবো না। যেমন আমি যদি এটাতে ক্লিক করি, এখন আমি এটা ধরতে পারবো। আচ্ছা, এখন এই যে কাস্টম যে শেপ, হ্যাঁ, এই যে কাস্টম শেপ, আমি কাস্টম শেপে ক্লিক করলাম। কাস্টম শেপটা নেওয়ার সাথে সাথে আমার কন্ট্রোল প্যানেলের দিকে তাকান, এই যে এইখান থেকে আমরা অনেকগুলো শেপ আছে, দেখেন এই যে, এই শেপগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। এই যে ক্লিক করলাম, এই যে ড্র করব, এই যে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, এটা স্টকে আছে, আমরা এটাকে যদি স্টকটা অফ করে দিই, বা এখান থেকে নান করে দিলাম, আর এখান থেকে ফিল্ডটা অন করে দিলাম, এই দেখছেন? ধরেন এই গাছটা, এই গাছটা, এটাকে আমরা স্টকটা স্টকটা নান করে দিলাম, আর ফিল্ডটা অন করে দিলাম। এবার দেখেন, বুঝছেন? জি স্যার, ওই যে ইলাস্ট্রেটর দেখাইছে, মানে তাই না? শেপ তৈরি করা ইলাস্ট্রেটরে ওই যায় যে যে। সিম্বল থাকে না, ব্রাশ হ্যাঁ থাকে হ্যাঁ, না, ওরকম। ঠিক এরকম, তাই না? দেখেন, আমি ধরতেছি ওইদিকে, কিন্তু কাজ করতেছে কোথায়? দেখেন মাউস কোথায় আমার, কোনটা কাজ করতেছে? আমার এই যেই গাছ, লেয়ারটা সিলেক্ট করা আছে গাছের, ওই লেয়ার। যেহেতু গাছের লেয়ারটা আমার সিলেকশন করা আছে, সেহেতু আমি যেখানেই ধরি না কেন আমার এই গাছটাই ধরা পড়বে, তাই না? জি স্যার।
তাহলে অটো সিলেকশনটা যদি আমি অন করে দেই তাহলে হচ্ছে যেখানে ক্লিক করবো সেটা ধরা পড়বে। এই যে ইমেজ ধরা পড়তেছে, এটা ক্লিক করতেছি এটা ধরা পড়তেছে, এটা ক্লিক করতেছি এটা ধরা পড়তেছে। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে অটো সিলেকশন করার জন্য। ওকে, বলেন কারো কোনো প্রশ্ন আছে এখন এটাতে? এখনো পর্যন্ত কেউ কোথাও বোঝেন নাই এরকম কিছু আছে? জি না স্যার। ক্লিপিং মাস্ক, আচ্ছা ক্লিপিং মার্কস আমরা জানি যে ক্লিপিং মার্কস মূলত কোনো একটা ইফেক্ট তার নির্দিষ্ট লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমরা ক্লিপিং করে দিই। আচ্ছা এখন আমি চাচ্ছি ধরেন এই একটা শেপ, এই একটা শেপ, আমি চাচ্ছি এই শেপটা ক্লিপিং করব। মানে এটা যদি ক্লিপিং করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা তো শেপ, তাই না? আমার হচ্ছে ক্লিপিং করতে হবে, এটা না, এটা রিলিজ করে দিলাম। এই যে এটা উপরে থাকলো, এবার এটা যদি ক্লিপিং করে দিই, দেখেন কি হলো, শেপের মধ্যে ইনক্লুড হয়ে গেল, তাই না? তার মানে কি শুধুমাত্র ইফেক্টই যে ক্লিপিং হবে তা না, আমরা চাইলে কিন্তু কোনো একটা ইমেজ কোনো একটা স্পেসিফিক শেপের মধ্যেও ক্লিপিং মাস্ক করতে পারি, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতাম। শেপ এবং ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিতাম, তাই না? জি স্যার। এইখানে কিন্তু এই কাজটা এখানেও হচ্ছে। ইমেজটা উপরে রাখলাম, শেপটা নিচে থাকলো, তাহলে ইমেজটা যেহেতু উপরের লেয়ারটা ক্লিপিং হয়ে নিচের লেয়ারে যায়, সেহেতু আমাকে কি করতে হবে, অবশ্যই ছবিটাকে উপরে রাখতে হবে, শেপটাকে নিচে রাখতে হবে, তাই না? বাট জি ইলাস্ট্রেটরে কি স্যার। হতো, ইলাস্ট্রেটরে কিন্তু ইমেজটাকে নিচে রাখতে হতো, শেপটাকে উপরে রাখতে হতো, নিচেরটা ক্লিপিং হয়ে উপরে উঠতো, তাই না? জি, আর এটা উপরটা নিচে যাও। উপরটা, হ্যাঁ, এখানে হচ্ছে উপরের লেয়ারটা ক্লিপিং হয়ে নিচের লেয়ারে অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এই যে লেভেল নিলাম, এই যে লেভেলটা নিলাম, এটা যদি ক্লিপিং করে দেই, দিয়ে আমি যদি এখন এটা এডিট করি, কোথায় প্লে হচ্ছে, এই ইমেজের উপরে, যেহেতু এই অপশনটা এই লেয়ারটা হচ্ছে এই লেয়ারের নিচে হচ্ছে এই লেয়ারটা আছে, সেহেতু এটার উপরে ইনক্লুড হচ্ছে, এবং এইটা আবার ইনক্লুড আছে কোথায়, শেপের মধ্যে। তার মানে তিনটাই ক্লিপিং হয়ে ওই শেপের ভিতরে আছে, তার মানে এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে সব। এই আমরা হচ্ছে এটাকে ডার্ক করতে পারতেছি, লাইট করতে পারতেছি। এই ওকে, তাহলে মোটামুটি এগুলাই। আর আমরা হচ্ছে তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্ট পারফর্ম করব। প্রজেক্ট পারফর্ম করতে গেলে আমরা যে একটার পর একটা টুলস গুলো আসবে, অপশন গুলো পাবো, আমরা ইফেক্ট গুলো পাবো, তখন আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, সে সাথে প্রজেক্টটা পারফর্ম করব। ঠিক আছে? মোটামুটি এগুলোই বেসিক, এই জিনিসগুলোই এখানে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলটাকে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, লেয়ার গুলোকে বুঝতে হবে, লেয়ারের মধ্যে যে ফাংশন গুলো আছে সেই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে, কোনটা দিয়ে কি হয়, কোনটা দিয়ে কি কাজ করা যায়। যেমন এই যে ক্লিপিং মাস্ক, হ্যাঁ এই যে ক্লিপিং, তারপরে লেয়ার মাস্ক, তারপরে স্মার্ট অবজেক্ট, এই জিনিসগুলোই বুঝতে হবে। এখানে লেয়ার কিভাবে ডিলিট করব, লেয়ার কিভাবে ডুপ্লিকেট করব, লেয়ার কিভাবে ডুপ্লিকেট করা হয় বলেন তো? কন্ট্রোল ডি। তার কন্ট্রোল জে, অথবা ড্রাগ করে প্লাস গুড গুড। আমরা চাইলে কোন একটা লেয়ারকে যদি ডুপ্লিকেট করতে চাই, সেক্ষেত্রে ওই লেয়ারটাকে ধরে এই প্লাস চিহ্নের উপরে ছেড়ে দিলে ডুপ্লিকেট হবে, অথবা আমরা ওই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে চাপলে সেটা ডুপ্লিকেট হবে। ওকে, আচ্ছা। জি স্যার। তার মানে আমরা হচ্ছে লেয়ার ডুপ্লিকেট করতে পারতেছি এবং লেয়ার গুলাকে গ্রুপও করতে পারতেছি, তাই না?
একাধিক লেয়ার কিভাবে সিলেকশন করব বলেন তো? শিফট 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 ধরে, গুড। শিফট চেপে। গুড, একটা লেয়ার সিলেক্ট করার পরে বাকি লেয়ারগুলো সিলেক্ট করতে গেলে আমাকে শিফট চাপতে হবে, তাহলে আমি মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে পারবো। গুড। আচ্ছা, আমি ধরেন এইখানে এই শেপটাকে আমি হচ্ছে বড় করতে চাচ্ছি। কিভাবে বড় করবো বলেন তো? এই শেপটা, ইলিপস শেপটাকে বড় করব কিভাবে? ট্রান্সফর্ম অন করো। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবে এরপর গুড গুড, কন্ট্রোল টি দিয়ে আগে ফ্রি ট্রান্সফার করে নিতে হবে, তারপরে আমি বড় করতে পারবো, তাই না? জি তাহলে কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা ইমেজকে আমি যখন ছোট অথবা বড়তে কনভার্ট করব, বড় করতে চাইবো, রিস্কেল করতে চাইবো, সেক্ষেত্রে কন্ট্রোল টি চাপে সেটাকে ফ্রি ট্রান্সফর্ম করে নিতে হবে, কন্ট্রোল টি। দেন আমি এটাকে, এই যে কন্ট্রোল টি দিলে এই ফ্রি ট্রান্সফর্মের এই ধরার অপশনটা আসবে, দেন আমি এটাকে ধরে ছোট বড় করতে পারবো, তাই না? আচ্ছা, এটা তো ভেক্টর শেপ, বাট কোনো একটা ইমেজকে যদি আমরা ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমাকে ফার্স্ট স্টেপ আমার কি হবে? তার স্মার্ট লেয়ারটা সিলেক্ট অবজেক্ট। করে তারপর কন্ট্রোল টি। আগে সেটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, তাই না? আগে স্মার্ট অবজেক্টে পরিণত করে গুড এরপর কন্ট্রোল টি। গুড। যদি কোনো রাস্টার ইমেজকে আমরা রিস্কেল করতে চাই, ছোট অথবা বড়তে বৃদ্ধি করতে চাই বা কম করতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ওই ইমেজের যে লেয়ারটা আছে, ইমেজটাকে আমাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট কিভাবে করব? ওই লেয়ারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাই না? আচ্ছা, এইখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আছে, আছে না? দেখছেন কত অপশন আছে এখানে? অনেকগুলো অপশন আছে এখানে। রিলিজ ক্লিপিং মাস্ক করা যায়, রাস্টারাইজ করা যায়, কনভার্ট টু লেয়ার করা যায়, অনেক কিছু আছে এখানে, অনেক অনেক কিছু আছে। তো দেখেন আবার এখানে মার্স আছে, প্লাটেন ইমেজ করা যায়। আমরা ধরেন এইখানে এইটা আর এইটা, এই দুইটা লেয়ারকে আমরা একটা লেয়ারে কনভার্ট করব। সেক্ষেত্রে আমরা এই দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে মার্স করে দিলাম। দেখেন কি হলো, দুইটা লেয়ার মিলে একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, কিন্তু এইটাকে আবার আপনি আহ, মানে মার্সটাকে ছাড়াইতে পারবেন না আর। জি স্যার। এই মার্সটাকে আপনি চাইলেও ছাড়াতে পারবেন না, এটা পার্মানেন্ট। বুঝছি। তাহলে অনেক কিছুই আছে না? এই জিনিসগুলো একটু আয়ত্ত করার চেষ্টা করেন, আর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আসলে এত কিছু মনে থাকবে না, প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে যেটা করব সেটা হচ্ছে প্রজেক্ট পারফর্ম করব আমরা। হ্যাঁ, আমরা যেদিন যে প্রজেক্ট পারফর্ম করব, ওই প্রজেক্টের সাথে সাথে আমি একটা প্রজেক্ট পারফর্ম করে দেখাবো আপনাদেরকে, এবং আপনারা হচ্ছে ওই সিমিলার টাইপের একটা প্রজেক্ট নিজেরা পারফর্ম করবেন, করে হচ্ছে গ্রুপে সবাই জমা দিবেন। ঠিক আছে? এটা আমরা আজকে প্রজেক্ট পারফর্ম করব না, ক্লাস এটা আমরা আজকে প্রজেক্ট পারফর্ম করব না, ক্লাস নেক্সট ক্লাস থেকে আমরা পারবো। স্যার আমার একটা নেক্সট সমস্যা ক্লাস ছিল। থেকে আমরা পারবো। জি বলেন। জি বলেন। স্যার যে বাম সাইডের যে টুল বারটা আছে এটা যদি চলে যায় সেক্ষেত্রে এটা আবার কিভাবে আনবো? বাম সাইডে এটা, জি স্যার, এই সম্পূর্ণ টুল বারটা চলে যায়। আপনি জাস্ট হচ্ছে এই যে এখান থেকে রিসেট এসেনশিয়াল দিবেন, চলে আসবে। বুঝছেন? স্যার হ্যাঁ, রিসেট। অনেক চেষ্টা করি আসে না। আচ্ছা, রিসেট দিবেন, এই রিসেট এসেনশিয়াল দিবেন, তাহলে চলে আসবে। আপু কন্ট্রোল প্যানেলেও কি চলে যায় সবকিছুই? ওকে স্যার। আপনি এখন কম্পিউটারে আছেন? জি না স্যার, এখন আমি মোবাইল দিয়ে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এটা ট্রাই করবেন এইখান থেকে কথা। হ্যাঁ, রিসেট দিলেই আপনার সবকিছু চলে আসবে আবার। ওকে। ওকে স্যার, ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন, কোথাও না বুঝলে বলেন, আমি আবার রিপিট করব।
স্যার গ্রাফিক্স এন্ড ইউআই ডিজাইন কেন বলতেছে? গ্রাফিক্স টিটি অ্যান্ড ইউআই ডিজাইন কেন বলে? ও গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন, ইউআই ডিজাইন হচ্ছে ইউজার ইন্টারফেস বলে এটাকে। হ্যাঁ, ইউআই ইউজার জি স্যার। ইন্টারফেস মানে স্যার এখানে কি কি শিখাবে? ওখানে শেখায় ইউআই তে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ, মানে ল্যান্ডস্কেপ বলতে আপনার বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ ডিজাইন করা বোঝায়। ল্যান্ডস্কেপ না, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বলতে ওই আমরা ফোনের অ্যাপস চাই না, মানে কোন যে কোনো ধরনের অ্যাপস আমরা জি ইনস্টল স্যার। করি, অ্যাপসটা ওপেন করলে ধরেন হোম পেজ একটা আসে, হোম পেজের পরে কোথায় কি বাটন আছে সেই বাটনে ক্লিক করলে আর একটা পেজ ওপেন হয়, এরকম ভাবে আসে না ধাপে ধাপে। এই যে ইন্টারফেস গুলো যে আসে, এই যে পেজ গুলো ওপেন হয়, ওইখানের যে ডিজাইনটা, হ্যাঁ, কোথায় কোন বাটন রাখা আছে, কোন বাটনের কালার কেমন, হ্যাঁ, কোথায় কোন ফাংশন অ্যাড করা আছে, এই যে জিনিসটা, ওই জিনিসটাকেই বলে ইউজার ইন্টারফেস। ওইটাই হচ্ছে ইউআই ডিজাইন। যেমন আমরা যদি কোনো ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢুকলে কি পাই আমরা? এই যে ধরেন আমি একটা, ধরেন এখানে ধরেন অ্যাডোবি ফায়ারফ্লাইতে গেলাম। স্যার ওয়েবসাইটের ইন্টারফেস। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের যে ইন্টারফেসটা আছে, ধরেন এই যে আমি অ্যাডোবি ফায়ারফ্লাইতে আসলাম, এইখানে দেখেন, এই যে আসলো, হ্যাঁ, এই যে হোম পেজটা, এই যে পেজটা ওপেন হলো, এইখানে দেখেন এই যে কাজগুলা, এই যে এখানে একটা এই যে এখানে এতগুলো অপশন অ্যাড করা আছে, তাই না? আইকন সহ অপশন অ্যাড করা আছে। আবার এখানে দেখেন নিউ লেখা আছে, প্লাস দেওয়া আছে, তারপরে এখানে একটা রেক্টেঙ্গেল, সেটা রাউন্ড করা আছে মাথাগুলা। আবার এখানে এফআই আইকনটা বসানো আছে, তারপরে এখানে আবার এই যে কালার করা আছে এই বারটা, এখানে আবার অনেকগুলো অপশন অ্যাড করা আছে। এই যে জিনিসগুলো, পুরো সিস্টেমটা, এইটা কি এমনি এমনি হয়েছে? এটা কি আপনা আপনি আসছে? না স্যার, কেউ ডিজাইন করছে। গুড। এইটা কিন্তু কেউ না কেউ ডিজাইন করছে। হ্যাঁ, এই যে ডিজাইন করে দিছে, এই ডিজাইনটা যারা করে তাদেরকেই বলে হচ্ছে ইউআই ডিজাইনার, মানে ইউজার ইন্টারফেস ডিজাইনার। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আমাদের টিটিসি তে একটা কোর্স বের হয়েছে। হ্যাঁ, এইটাই হচ্ছে ইউআই ইন্টারফেস, মানে ইউআই ডিজাইন। ঠিক আছে, জি ইউজার স্যার। ইন্টারফেস ডিজাইন করা। এইটা আপনি গ্রাফিক্স এন্ড ইউআই ডিজাইন ছিল একসঙ্গে নাম। কারণ ইউআই ডিজাইন করতে গেলে আপনাকে গ্রাফিক্সের নলেজ থাকতে হবে, কারণ আপনি কালার কম্বিনেশন বুঝবেন না। আপনাকে কালার কম্বিনেশন বুঝতে হবে, কোথায় কোন কালারটা, কোথায় কোন টেক্সটটা অ্যাড করতে হবে। টেক্সটে যে দেখেন এখানে ক্রিয়েট লেখাটা দেখেন বোল্ড করা, তারপরে এগুলো দেখেন বোল্ড করা নাই, তাই না? তাহলে এই যে আপনার নলেজ গুলো, এই এই জিনিসগুলা, তারপরে হচ্ছে আপনার এখানে নিউ লেখা আছে, নিউ এর নিচে যে ব্লু কালারের শেপটা আছে, সেই শেপের উপরে নিউ লেখাটা আছে, এই নিউ লেখাটা যদি আপনি এখানে ব্ল্যাক কালার ইউজ করতেন, তাহলে কি দেখতে সুন্দর লাগতো? টেক্সটটা কি ভিজিবল হতো? না স্যার। হতো না। তার মানে এই যে এখানে হোয়াইট কালারের টেক্সট ইউজ করছে, তার মানে কি সে এক্সপার্ট, সে জানে যে আমার এখানে হোয়াইট কালারের টেক্সট ইউজ করলে সেটার ভিজিবিলিটিটা বাড়বে। তাহলে এখানে গ্রাফিক্স এর নলেজ দরকার আছে না এগুলো করতে গেলে? জি স্যার, এটা মাস্ট। অবশ্যই গ্রাফিক্স এর নলেজ দরকার আছে। তো আপনার যদি গ্রাফিক্স এর নলেজ না থাকে, আপনি যদি ডিজাইন প্রিন্সিপাল না বোঝেন, আপনি যদি কালার থিওরি আপনার জানা না থাকে, তাহলে কিন্তু আপনি এই ডিজাইনটা সুন্দর করতে পারবেন না। এইটা হচ্ছে বিষয়, তাই না? হ্যাঁ স্যার। ওকে, এটাই এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস বা ইউআই। ইন্টারফেস। ওকে। জি স্যার, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, ক্লাসটা আমরা এখানে শেষ করে দিব। আর যেহেতু বেসিক আলোচনা এখানে মোটামুটি আর নাই, আমরা পরবর্তী ক্লাস অথবা অর্থাৎ কালকে যদি আমরা ক্লাস শুরু করি, দেন কালকের ক্লাসে আমরা কোনো না কোনো একটা প্রজেক্ট পারফর্ম করব, এবং এটা পারফর্ম করতে গিয়ে যখন যে টুলস আমরা ব্যবহার করব, তখন সেই টুলস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে আরো বেশি প্র্যাকটিস হবে এবং আরো বেশি আমরা মনে রাখতে পারবো। কি কারো কোনো কথা নাই?
না স্যার, আপাতত কোশ্চেন নাই আচ্ছা, স্যার। বুঝতে পারছি, কারো কোনো কথা নেই, সবাই অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার। জি স্যার দিয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আর নেক্সট ক্লাসে জয়েন করবেন অবশ্যই, আমরা কোনো না কোনো একটা প্রজেক্ট পারফর্ম করব এবং আশা করি ভালো কিছু আমরা আহ, আরো শিখতে পারবো। ঠিক আছে। জি স্যার। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।